তো আপনারা জানেন জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমাদের কি পরিস্থিতি ছিল, এবং জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। অভ্যুত্থানের পরে কিন্তু আমাদের অনেক বড় কিছু চ্যালেঞ্জ ছিল। প্রথম যে চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে শহীদ ও আহত পরিবারের তালিকা প্রণয়ন, এবং তালিকা প্রণয়ন করতে গিয়ে কিন্তু আমাদের অনেক বড় বেগ পেতে হয়েছে। আমরা একটা বন্যা সমস্যা প্রতিকূল অবস্থা কাটিয়ে উঠি। এই সকল সমস্যা সহ আরো নানাবিধ সমস্যা এবং জটিলতার মধ্য দিয়ে কিন্তু আমাদের শহীদ ও আহতদের যে তালিকা প্রণয়নের একটা বিষয় ছিল সেটা আমরা আল্লাহর রহমতে মোটামুটি সাকসেস করতে পেরেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তালিকা প্রণয়নের সাথে শহীদ ও আহতদের পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা নিয়েই মূলত কাজ করছে, এবং আমরা এটা আরো 1 মাস আগে থেকেই শুরু করেছি। তো মোটামুটি আমরা এখন একটা অবস্থানে পৌঁছেছি। সেই রোড ম্যাপটাই আজকে আমি আপনাদেরকে জানাবো। সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আহত সেল কয়েকটা মন্ত্রণালয় সহ সরকারি বেসরকারি নানা অর্গানাইজেশনের সাথে কোলাবোরেশন করে এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং পুনর্বাসন নিয়ে কাজ করবে। তো এই ইতিমধ্যে আমাদেরকে 3টা মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে: শিল্প মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এখানে আমরা প্রায় 50 থেকে 60টা কোর্সে আহতদেরকে এবং শহীদ পরিবারের যারা আছেন তাদেরকে নিয়ে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব, এবং যে যে কাজে দক্ষ সেই কাজের মাধ্যমে তাদেরকে দক্ষতা অনুসারে প্রশিক্ষিত করে তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং পুনর্বাসনের ব্যবস্থা করব। আর ইতিমধ্যে আমরা 100 জন আহতকে কম্পিউটার প্রশিক্ষণ শুরু করে দিয়েছি। গত 8 সেপ্টেম্বর থেকে এটি চালু হয়েছে। আর 30 জন আহত জুলাই যোদ্ধা আছে যাদেরকে আমরা কেয়ার গিভিং প্রশিক্ষণ দিয়ে জাপানে পাঠানোর জন্য ব্যবস্থা করতেছি। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই শহীদ আহত সেল এটা আসলে শহীদ আহতদের ভ্যানগার্ড হয়ে কাজ করছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভ্যানগার্ড হয়ে কাজ করছে। আমরা এটা করে যাব ইনশাল্লাহ, এবং আমরা যাতে এদেরকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে পারি এবং তাদেরকে একটা স্বাভাবিক অবস্থানের মধ্যে নিতে পারি, সে ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আজকে গণমাধ্যম কর্মী আপনারা যারা এখানে এসছেন আমাদের ডাকে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনারাই পারবেন হয়তো এই শহীদ আহত পরিবারের পাশে দাঁড়িয়ে আমাদের সাথে তাদেরকে ভালো একটা ব্যবস্থা বা তাদেরকে ভালো একটা অবস্থানে দাঁড় করানোর জন্য। আর আপনারা আরো একটা বিষয় জানেন, এই আন্দোলনে যারা আহত হয়েছে তারা কিন্তু এখন অনেকে মানসিকভাবে খুব অসুস্থ। তো তারা কিন্তু একটা স্বাভাবিক জীবনযাপনের মধ্যে ছিল। গুলিবিদ্ধ হয়ে যখন আহত হয়ে হাসপাতালে 6-7 মাস ধরে পড়ে আছে, তখন কিন্তু তাদের মধ্যে একটা মানে মানসিক বিকৃতির একটা অবস্থা কিন্তু তৈরি হয়েছে। তো নানাবিধ জটিলতা কিন্তু তাদের সাথে চলছে, যেমন তাদের তালিকা প্রণয়নের সমস্যা, ক্যাটাগরির সমস্যা, তাদেরকে ঠিক টাইমে ভাতা দেওয়া হচ্ছে না, এটা একটা সমস্যা। এই সকল সমস্যা কাটিয়ে যাতে আমরা খুব সহজভাবে তুলতে পারি, এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করবে শহীদ আহত সেল। আর এই যে সকল মানুষগুলো এখন মানসিকভাবে সুস্থ হতে পারছে না বা স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না, তাদের জন্য আমরা আরো একটা কর্মসূচি হাতে নিয়েছি। সেটা হচ্ছে মাইন্ড হিল নামে একটা প্রজেক্ট, যেখানে জার্মানের একটা প্রজেক্ট আমাদের সাথে সংযুক্ত হয়েছে। জার্মানের এই প্রজেক্টটা আমাদেরকে হেল্প করবে এই যে সকল আহত পরিবার বা আহত যোদ্ধারা এখন পর্যন্ত স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না, তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য। এই বিষয়টা আমি আল্লাহর রহমতে কোঅর্ডিনেট করার চেষ্টা করছি যাতে এটা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, সে ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করি এবং সবার সহযোগিতা কামনা করি, এবং সবাই যাতে এই ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করে এবং এই ব্যাপারটাকে সমাধান করার জন্য আমাদের সাথে এগিয়ে আসে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের প্রশ্ন থাকলে করতে পারবেন। কদিন আগে একটা রিপোর্ট হয়েছে যে 52 জনের তালিকা এসেছে যারা জুলাই না, জি, যারা তাদের নামও এই তালিকায় দিয়েছে। আপনাদের মানে আপনারা কি ব্যবস্থা করবেন? তাদের কি তালিকা থেকে বাদ দেওয়া হবে কিনা আপনাদের জি। আচ্ছা, আপনারা কিন্তু জানেন যে অভ্যুত্থানের পরে দেশ একটা মানে ভঙ্গুর অবস্থার মধ্যে এখনো রয়েছে, মানে পুরোপুরি কিন্তু এটা সাকসেস হয় না। একটা গণ অভ্যুত্থানের পর দেশের অবস্থা এরকমই থাকে। সেই টালমাটাল অবস্থার মধ্যেও কিন্তু আমরা তালিকা প্রণয়নের কাজটা কিন্তু করেছি, এবং আমি কিন্তু জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ আহত হয়েছে তাদের তালিকা যাচাই বাছাই কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছি। 52 জনের যে তালিকা প্রণয়ন, 52 জনের যে তালিকা প্রথম আলো প্রকাশ করেছে, এখানে সবাই যে আপনার ফেক সেটা কিন্তু না। এখানে কয়েকজন আবার সঠিক শহীদও আছে যাদের নাম ভুলক্রমে চলে গেছে, আর যাদের নাম এসছে এখানে তাদেরকে অবশ্যই আমরা তালিকা থেকে বাদ দিব, কেননা অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তারা একটা সম্মানের জায়গায় অবস্থান করছে। তো সেই সম্মানের জায়গায় যারা আছেন তাদের সম্মানিত করার জন্য আমরা কোনো ভুয়া শহীদকে তালিকায় রাখবো না। এটার প্রসেসটা আপনাদেরকে একটু বলি। আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক বরাবর একটা চিঠি দেওয়া হয়,
সেই চিঠির মাধ্যমে একটা যাচাই বাছাই কমিটি, সেখানে একজন ম্যাজিস্ট্রেট, একজন পুলিশ সুপার, একজন ছাত্র প্রতিনিধি এবং আরো কয়েকজন সম্মিলিত অ্যাসিলেন্ট সহ এই কমিটিটা করা হয়। সেখানে যাচাই বাছাইয়ের মাধ্যমে যখন তাদের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায় না, তখন তাদেরকে চিঠির মাধ্যমে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে তাদের বাদ দিয়ে দেওয়া হয়, গ্যাজেট থেকে বাদ দিয়ে দেওয়া হয়। প্রক্রিয়াটা সহজ, কিন্তু আমাদের তথ্য পাওয়াটা জরুরি। আপনি বলেছিলেন যে বললেন যে যারা তারা ঠিক মতো টাকা পাচ্ছে জি, হ্যাঁ, ভাতার ব্যাপারটা একটু আপনাদেরকে ক্লিয়ার করি। ভাতা আসলে তো জানেন, আমরা সোনালী ব্যাংকের সাথে একটা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে একটা রাউটিং নাম্বার এবং একটা অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু টাকাটা দেওয়া হচ্ছে। তো অনেক সময় দেখা যায় যে রাউটিং নাম্বার গুলা অনেক আহত জুলাই যোদ্ধা ঠিকভাবে লিখতে পারেন না। আর আপনারা তো নিশ্চয়ই জানেন যে অভ্যুত্থানে কিন্তু মানে শিক্ষিত মানুষের থেকে সাধারণ মানুষগুলোই কিন্তু আন্দোলনে এসেছিল বেশি, তারাই কিন্তু আহত হয়েছে বেশি। এবং এবং আপনারা একটা জিনিস দেখেন, আমার কাছে মাঝে মাঝে এমন মেসেজ আসে যে আমি মেসেজের উত্তর দিলে বলে, ভাই আমি বাংলা পড়তে পারি না, আপনি একটু ভয়েসে বলেন। তো এই ধরনের মানুষগুলোর না অনেক সময় এই রাউটিং নাম্বার লিখতে ভুল হয়ে যায়, যে কারণে তারা ঠিক সময়ে টাকাটা পাচ্ছে না। তো আমরা চেষ্টা করতেছি তাদের জন্য আলাদা একটা টিম গঠন করতে, যে যাতে যাদের এই ধরনের সমস্যা হয় তাদের সমস্যাটার জন্য আমরা নিজেরা তদারকি করে তাদের এই রাউটিং নাম্বার ভুল, তাদের যে অনেক সময় এনআইডি কার্ডের নাম্বার ভুল হয়, বা অনেক সময় প্রায় 16টা আপনার হচ্ছে স্টেপ আছে এই ভাতা নেওয়ার জন্য, 16টা আছে, 16টা ঘর আছে পূরণ করতে হয়, যেগুলো এমআইএস নাম্বার, গ্যাজেট নাম্বার, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, রাউটিং নাম্বার, এনআইডি কার্ড নাম্বার, কি ধরনের আহত হয়েছে, কোথায় আহত হয়েছে। তো এই বিষয়গুলো না অনেক সময় আহত জুলাই যোদ্ধারা কমপ্লিট করতে একটু ব্যর্থ হয়ে যান। তো আমরা চাচ্ছি যে আমরা নিজেরা হেল্প করে তাদেরকে একটা এই সমস্যাটা যাতে না হয় আর এই ভাতাটা দিতে যাতে দেরি না হয়, এই ব্যবস্থা নিব ইনশাআল্লাহ।